ছাত্ররা প্রথমেই জানাই প্রত্যেককে ধন্যবাদ আমার চ্যানেলটিকে ক্লিক করার জন্য। পরে জানাই যেহেতু আমার এই বিশ্লেষণ খাতা এবং কলমের মাধ্যমে, তাই তোমাদেরকে অনুরোধ করব তোমরা এটিকে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবে, তাতে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে। পরে আসি আমাদের আলোচনার বিষয়ে। আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় নদীর ক্ষয়কারী প্রক্রিয়াসমূহ। এই যে নদীর ক্ষয়কারী প্রক্রিয়াসমূহ আমরা আলোচনা করব, এটি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে একটি নদী তার উৎস অঞ্চল বা পার্বত্য প্রবাহ থেকে ভূমিরূপের ঢাল অনুসারে ধীরে ধীরে প্রবাহিত হয়ে এসে সাগর বা মহাসাগরে পতিত হয়। এই সাগর বা সমুদ্রেতে পতিত হয়। এই সাগর বা মহাসাগরে পতিত হওয়ার সময় আমরা লক্ষ্য করি যে নদীর তিনটে গতি পরিলক্ষিত হয়। একটা হচ্ছে উচ্চগতি, একটা মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্নগতি। উচ্চগতিতে নদী কী কাজ করে না ক্ষয় কার্য করে, মধ্যগতিতে কি করে বহন কার্য করে, এবং নিম্নগতিতে সঞ্চয় কার্য করে। এটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের আজকে জানার বিষয় যে এই উচ্চগতির আরেকটি নাম হচ্ছে পার্বত্য প্রবাহ। অর্থাৎ নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ। এই পার্বত্য প্রবাহে নদী যে কাজটি করে সেটি হলো, এই পার্বত্য প্রবাহে নদী যে কাজটি করে সেটি মূলত ক্ষয় কার্য করে। নদী মূলত এতে ক্ষয় কার্য করে। তো এই উচ্চগতি বা পার্বত্য প্রবাহে যে ক্ষয় কার্য করে সেটির কারণ কি? সেটির কারণ হচ্ছে না এই উচ্চগতিতে ভূমিরূপের ঢাল খুব খাড়া থাকে। অর্থাৎ ভূমিরূপের ঢালটা খুবই খাড়া থাকে, এই রকম ধরনের ভূমিরূপের ঢাল থাকে। তো এই রকম ঢাল থাকার ফলে যদি এই ভূপৃষ্ঠের উপর দিয়ে জল প্রবাহিত হয়, জল যদি এইভাবে প্রবাহিত হয়, তাহলে আমরা দেখব জল সবসময় নিচের দিকে একটা ধাক্কা খাওয়ার প্রবণতা থাকে। অর্থাৎ এই পার্বত্য প্রবাহে নদী কিন্তু সবসময় নিম্নক্ষয় করতে থাকে। আর এই নিম্নক্ষয় করার সময় নদী কিন্তু একটি প্রক্রিয়ায় নিম্নক্ষয় করে না। নদীর এই নিম্নক্ষয় করার প্রক্রিয়াগুলো বিভিন্ন রকমের হয়। আজকে সেই নিম্নক্ষয় করার যে প্রক্রিয়াগুলি অর্থাৎ ক্ষয়কারী প্রক্রিয়াগুলি আলোচনা করব। আমরা প্রথমে যে সমস্ত ক্ষয়কারী প্রক্রিয়াগুলি আলোচনা করব সেগুলি হলো, প্রথমটি হলো 1 নম্বর, সেটি হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। 1 নম্বর হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয়। আমাদের এই জলপ্রবাহজনিত ক্ষয় বিষয়টিকে জানতে গেলে আমাদেরকে আগে একটা চিত্রের সাহায্য নিতে হবে। চিত্রের সাহায্যটা নিয়ে নিলে আমরা এই বিষয় সম্পর্কে খুব পরিষ্কার ধারণা পাব। যদি আমরা এখানে একটা চিত্র আঁকি, এখানে প্রত্যেকটা ক্ষয়কারী প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। অর্থাৎ নদীর যে সমস্ত ক্ষয়কারী প্রক্রিয়া, সেই নদীর ক্ষয়কারী প্রক্রিয়াগুলি সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে যে নদী তার পার্বত্য প্রবাহে কীভাবে সে ক্ষয়কার্য সম্পন্ন করে। তো এইটা যদি আমরা দেখি যে একটা নদীর একটা উপত্যকা এঁকেছি, নদীর এই উপত্যকার মধ্যে আমরা যে উপত্যকাগুলো এঁকেছি সেই উপত্যকার মধ্যেই কিন্তু এই ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো কিভাবে পরিচালিত হয়। যদি নদী এই গতিপথে এইভাবে জল প্রবাহিত হয়, সেক্ষেত্রে নদী কিভাবে ওই বিভিন্ন ক্ষয়কারী প্রক্রিয়া যেগুলি রয়েছে, অর্থাৎ ঘর্ষণ, অবঘর্ষ, জলপ্রবাহজনিত ক্ষয়, দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়, এইগুলো কিভাবে সংগঠিত হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। এইখানে যদি এটা জল প্রবাহিত হয় নদীর এই গতিপথে, তাহলে আমরা দেখব ঘর্ষণ প্রক্রিয়াতে কি আগে আমরা জানব জলপ্রবাহজনিত ক্ষয়। তো জলপ্রবাহজনিত ক্ষয়টি কি না, জলপ্রবাহজনিত ক্ষয় হচ্ছে এই পার্বত্য অংশে জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত ও নদী পাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে। একে আমরা বলছি জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয়ে আমরা মূলত কিভাবে এখানে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে না পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতে নদী খাত এবং নদীর দুই পাশে যে কোমল শিলাগুলো খুলে চলে আসবে। এরকম ধরনের কোমল যে সমস্ত নদীর খাতের অংশে যে শিলাগুলো থাকে সেগুলো যদি খুলে চলে আসে বা পাথরগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, গিয়ে নদীর সঙ্গে পরিবাহিত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি জলপ্রবাহজনিত ক্ষয়। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি পার্বত্য প্রবাহে নদীতে যখন প্রবল গতিতে জল প্রবাহিত হয়, সেই প্রবাহিত জলধারা দরুন
এই উপত্যকার সঙ্গে লাগোয়া যে সমস্ত কোমল কোমল শিলাস্তরগুলি রয়েছে, শিলার অংশগুলি রয়েছে, সেগুলি জলের প্রবল আঘাতে খুলে চলে আসে, যার ফলে এইখানকার উপত্যকার অংশ বৃহৎ হয় এবং এইগুলি অন্যত্র অপসারিত হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে আমরা বলছি জলপ্রবাহজনিত ক্ষয়। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা কি বলবো না, পার্বত্য অংশে জলস্রোতের প্রবল আঘাতে নদীখাত ও নদী পাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসলে তাকে আমরা বলবো জলপ্রবাহজনিত ক্ষয়। দ্বিতীয় যে প্রক্রিয়াটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়াটি কি না, অবঘর্ষ প্রক্রিয়াটি হচ্ছে যে আগে আমাদেরকে জানতে হবে যে অবঘর্ষ প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়। অবঘর্ষ প্রক্রিয়াটি মূলত এই রকমভাবে তলদেশের সঙ্গে এটি সম্পর্ক। অবঘর্ষ প্রক্রিয়া মানে তলদেশের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ নদীর সঙ্গে বাহিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি, পাথর এগুলি যখন আমাদের নদী উপত্যকার তলদেশের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় এবং তলদেশীয় অঞ্চলকে ক্ষয়প্রাপ্ত করে, তাকেই আমরা বলছি অবঘর্ষ প্রক্রিয়া। আমরা অবঘর্ষ প্রক্রিয়াটা সংজ্ঞা আকারে বললে কি বলবো না, নদীবাহিত নুড়ি, প্রস্তরখণ্ড প্রভৃতি নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে এবং উপত্যকাকে ক্ষয় করে। তার ফলে কি হচ্ছে, সেটাকে আমরা বলছি অবঘর্ষজনিত ক্ষয়। অর্থাৎ এখানে তলদেশেই বেশি আঘাত করে, তার পাশাপাশি পার্শ্বদেশেও আঘাত করবে। অর্থাৎ নুড়ি, বালি, পাথর এই সমস্ত যখন যে উপত্যকাতে প্রবাহিত হচ্ছে সেই উপত্যকার তলদেশ বা পার্শ্বদেশকে যদি আঘাতপ্রাপ্ত করে ক্ষয়প্রাপ্ত করে, তখন আমরা সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি যে অবঘর্ষ প্রক্রিয়া, এইভাবে ক্ষয়প্রাপ্ত করে। এটি হচ্ছে গেল অবঘর্ষ প্রক্রিয়া। এবারে তিন নম্বর আমরা যে প্রক্রিয়াটি জানব সেইটি হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণ প্রক্রিয়াটি কি না, ঘর্ষণ প্রক্রিয়াটি হচ্ছে, এই ঘর্ষণ প্রক্রিয়া কাকে বলে আমাদেরকে আগে জানতে হবে। ঘর্ষণ প্রক্রিয়াটি হচ্ছে না, নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে, অর্থাৎ এইখানে একটা পাথরখণ্ড রয়েছে, এখানে একটা পাথরখণ্ড রয়েছে, অবশ্যই ক্ষুদ্র পাথরখণ্ড, এরা জলের সঙ্গে বাহিত হওয়ার সময় যখন পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লেগে যায়, গেলে কি হবে না, এই দুটো পাথরখণ্ড পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগলে তখন কি হবে, এই দুটো পাথরখণ্ড আরও 4টে পাথরখণ্ড কি 5টে পাথরখণ্ডতে পরিণত হবে। কারণ কি, এগুলো আঘাতপ্রাপ্ত হলে ভেঙে যাবে, ভেঙে গিয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি নুড়ি খণ্ডে পরিণত হবে। তো এইরকম জলপ্রবাহের সঙ্গে বাহিত নুড়ি, কাঁকর, বালি, পাথর এরা যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে বা সংঘর্ষে লিপ্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তখন এরা আরও অপেক্ষাকৃত ক্ষুদ্র কণায় পরিণত হয়। তখন আমরা সেই প্রক্রিয়াটিকে বলছি ঘর্ষণ প্রক্রিয়া। তাহলে ঘর্ষণ প্রক্রিয়াটির আমরা যদি একটা চিত্র আঁকি, জলের সঙ্গে বাহিত এরকম ধরনের নুড়ি, এরা কি করবে, পরস্পরের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত আরও অনেক নুড়ি, কাঁকর, বালি, পাথর ক্ষুদ্র ক্ষুদ্র তৈরি করবে। সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি ঘর্ষণ প্রক্রিয়া। 4 নম্বর প্রক্রিয়াটি আমরা কি জানবো না, 4 নম্বর প্রক্রিয়াটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে দ্রবণ প্রক্রিয়ার বিষয়টি কি না, নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ভেঙে যায়, সেটা তো আমরা জেনেইছি যে ঘর্ষণ প্রক্রিয়া। কিন্তু এখানে একটু অন্য, এখানে কোনো ঘর্ষণের ব্যাপার নেই, এখানে বেশ কিছু দ্রাব্য শিলা রয়েছে যেগুলো কিনা জলের সঙ্গে মিশে বা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে তারা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায়। অর্থাৎ কিছু পাথর আছে যেমন চুনা পাথর, তারপরে ডলোমাইট, এই সমস্ত এই চুন জাতীয় এই সমস্ত জিপসাম, এই সমস্ত চুন জাতীয় শিলাসমূহ দিয়ে যদি নদীর উপত্যকা গঠিত হয়, সেখানে কি হয়, নদীর একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে জলের সঙ্গে। যেমন নদীর জল, আমি একটা উদাহরণ দিই, নদীর জল কি হয়, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কি হবে
নদীর জল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হলে সেখানে একটা তৈরি করবে H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কি হবে না H2CO3 যদি আমাদের এই চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে তৈরি করবে CaHCO3 হোল টুয়াইস। অর্থাৎ কি হয় না এই চুনা পাথর অর্থাৎ দ্রাব্যশিলা দ্বারা গঠিত কোনো নদী উপত্যকার উপর দিয়ে যখন জল প্রবাহিত হলে অনেক সময় কি হয় এই অম্ল জলের সংস্পর্শে এই দ্রাব্যশিলা আসলে তখন কি হয় সেটি